ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করা বাণিজ্য চুক্তি নিয়ে। আপনারা জানেন যে এটি বেশ পুরনো ইস্যু, অনেক দিন ধরেই এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ঠিক নির্বাচনের আগেই 9 ফেব্রুয়ারি এই চুক্তিটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করেছিল। সেই চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছ থেকে বেশ কিছু সুবিধা পাওয়ার কথা ছিল, পাশাপাশি বাংলাদেশেরও মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশ কিছু সুবিধা পাওয়ার কথা ছিল। সব শেষ পর্যন্ত দেখা গেছে যে এই চুক্তিটি এখনও চুক্তি অনুযায়ী কার্যকর হয়নি, বা এই চুক্তিটি মতন অন্যান্য রাষ্ট্র যে চুক্তি করেছিল সেটিও কার্যকর হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন নতুন ধরনের শুল্ক আরোপ করেই চলেছে, কিন্তু বাংলাদেশকে ওই চুক্তির আওতায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাড়তি দামে বিভিন্ন ধরনের পণ্য কিনতে হচ্ছে, যেগুলো ওই চুক্তির মধ্যে উল্লেখ করা ছিল। কিন্তু বাংলাদেশ তার পরিবর্তে যে সুবিধা পাওয়ার কথা ছিল সেগুলো কোনো কিছুই পাচ্ছে না। কেন বাংলাদেশ সুবিধা পাচ্ছে না, বা এই চুক্তি করার কারণে বাংলাদেশ এখন কী ধরনের সমস্যার মধ্যে রয়েছে, এই নিয়ে টিভিএসে লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। এই বিষয়ে আলোচনা করার জন্য উনি আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো। জনাব আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা আসলে ওই চুক্তি অনুযায়ী কোনো ধরনের সুবিধা পাচ্ছি না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়মিত সুবিধা আমাদের দিতে হচ্ছে, বা আমরা এক ধরনের বাড়তি চাপের মধ্যেই আছি তাদের সাথে এই চুক্তিকে কেন্দ্র করে। আসলে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? ধন্যবাদ আপনাকে। আপনি ঠিকই বলছেন যে আপনি জানেন যে হচ্ছে 57টা দেশের উপরে রেসিপ্রোকাল ট্যারিফ তখন আরোপ করা হয়েছিল। কোনো দেশের উপরে 30%, কোনো দেশের উপরে 45%, এবং বাংলাদেশের উপরে শুরুতে 37% ছিল, পরে 35%, এবং এটা কমানোর জন্য বাংলাদেশ আমেরিকাকে অনেক সুবিধা দিয়ে একটা চুক্তি শেষ পর্যন্ত করলো। আপনি যেটা বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র 2 দিন আগে একটা চুক্তি করেছে, এবং চুক্তির মধ্যে দিয়ে বাংলাদেশের ট্যারিফ নেমে এসেছিল 19%। এবং হচ্ছে আপনার সব মিলিয়ে এ পর্যন্ত ওই 57টা দেশের মধ্যে 9টি দেশ চুক্তি করছিল, এবং যুক্তরাষ্ট্রের আদালত যখন রেসিপ্রোকাল ট্যারিফ বাতিল করে দিল, তখন হচ্ছে মালয়েশিয়া ওই চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। ফলে 8টি দেশের যুক্তরাষ্ট্রের সাথে এই রেসিপ্রোকাল ট্যারিফ নিয়ে চুক্তি রয়েছে, যার মধ্যে বাংলাদেশ রয়েছে। দেখেন যে 35% থেকে 19%-এ নামিয়ে আনার জন্য কিন্তু বাংলাদেশ হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে কমিটমেন্ট ছিল যে আমরা তোমার দেশ থেকে এই পরিমাণ বোয়িং কিনবো, এই পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে গম কিনবো, এই পরিমাণ হচ্ছে সয়াবিন তেল, সুগার বা আরও যেসব জিনিস কিনবো, সেটা হচ্ছে একটা হলো যে কেনার চুক্তি। আরেকটা হলো যে বাংলাদেশ এই জিনিস করতে পারবে না। যেমন বাংলাদেশ হচ্ছে চীন, রাশিয়া সহ আপনার যেগুলি আমেরিকার ভাষায় যেগুলি নন ইকোনমিক কান্ট্রি, মানে যেসব দেশে হচ্ছে গণতন্ত্র নাই, এরকম দেশের একটা তালিকা যুক্তরাষ্ট্রের রয়েছে। সেসব দেশের সাথে বাংলাদেশ কোনো এফটিএ করতে পারবে না। বাংলাদেশ হচ্ছে আপনার এসব দেশ থেকে কোনো হচ্ছে নিউক্লিয়ার যন্ত্রপাতি আমদানি করতে পারবে না। তারপরে হচ্ছে বিশেষ করে চায়না থেকে হচ্ছে আপনার আরও অনেক ধরনের কেনাকাটার উপরেও এক ধরনের হচ্ছে বিধিনিষেধ সেখানে আছে। ফলে বাংলাদেশের যে হচ্ছে একটা সভরেন কান্ট্রি হিসেবে যে তার যে একটা স্বাধীনতা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, আমি কোন দেশ থেকে কি কিনবো বা না কিনবো, কার সাথে কি চুক্তি করব, সেটা কিন্তু এই চুক্তির মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, খর্ব হয়েছে। তো তারপরেও ধরুন যে এই চুক্তি নিয়ে ব্যাপক সমালোচনা দেশের ভিতরেও আছে। তারপরেও একটা হচ্ছে একটা স্বস্তির বিষয় ছিল যে হ্যাঁ, অন্যদের তুলনায় আমাদের ট্যারিফটা কমে আসছে, আমাদের 19% হবে, অন্যদের যেখানে আরও বেশি। হ্যাঁ, ফলে হচ্ছে আমাদের এক্সপোর্ট সেখানে বাড়বে। এটা হচ্ছে একটা সান্ত্বনার ভাষা ছিল। এবং আরেকটা যেটা পয়েন্ট ছিল যে ইউএস কটনে আমরা যে পোশাকটা এখানে তৈরি করব, সেটা যদি আমেরিকায় আমরা রপ্তানি করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই রেসিপ্রোকাল ট্যারিফ দিতে হবে না, ওই পণ্যটার উপরে দিতে হবে না এটা। এবং এটা কিন্তু এই চুক্তির পরে আমরা দেখছি যে ইপিবি বা ব্যবসায়ী সংগঠনগুলি, বিজিএমই, বিকেএমই, এরা কিন্তু হচ্ছে তৎকালীন বাণিজ্য উপদেষ্টাকে কিন্তু এক ধরনের সংবর্ধনার মতন দিয়েছে, একটা বিরাট সাকসেস করে আসছে, এটা তারা প্রচার করার চেষ্টা করছে। কিন্তু সেই জিনিসটাও কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত পায়নি। চুক্তি হয়েছে সেই ফেব্রুয়ারিতে, এখন পর্যন্ত আমাদের ব্যবসায়ীরা হচ্ছে ইউএস কটন ইম্পোর্ট বাড়িয়েছে, এই যে এখানে হচ্ছে কম ডিউটিতে এক্সপোর্ট করার সুযোগ পাবে,
কিন্তু সেই সুযোগটা এখনও আমাদেরকে দেয়নি। উল্টো দেখেন যে আপনার এই গত শুক্রবারে যে 60টা দেশের উপরে যে তারা যুক্তরাষ্ট্র সরকার 301 সেকশনের আন্ডারে 1974 সালের একটা বাণিজ্য আইনের 301 সেকশন যেখানে বলা আছে যে কোনো দেশ যদি জোরপূর্বক শ্রম ব্যবহার করে পণ্য রপ্তানি করে তার উপরে তারা হচ্ছে বাড়তি শুল্ক দিতে পারে। তো সেই ধারার প্রয়োগ করে তারা হচ্ছে 60টি দেশের উপরে নতুন করে শুল্ক আরোপ করছে। তার মধ্যে 18টি দেশ, বাংলাদেশ সহ 18টি দেশকে তারা হচ্ছে 10% দিয়েছে, আর কতগুলো দেশকে তারা 12.5% দিয়েছে। তো এখানে যে দেখেন যে 10% যেসব দেশ পাইছে তার মধ্যে হচ্ছে বাংলাদেশ আছে, মালয়েশিয়াও আছে। মালয়েশিয়া কিন্তু চুক্তিটা বাতিল করছে, তারা আমেরিকাকে কোনো সুবিধা দেয়নি। আর বাংলাদেশ হলো চুক্তি মেনে এখনও কেনাকাটা করতেছে আমেরিকা থেকে। আপনি দেখেন যে এই মাসেই হলো আমাদের সরকারি ক্রয় সংক্রান্ত যে মন্ত্রিসভা কমিটি তারা হচ্ছে ওপেন টেন্ডারে গম কিনছে, যেখানে যে রেটে আন্তর্জাতিক বাজার থেকে ওপেন টেন্ডারে কিনছে, এবং একই দিনে হচ্ছে আমেরিকা থেকে গম আমদানির একটা প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সেখানে দেখা গেছে যে আমেরিকা থেকে যে গমটা আসছে সেটা হলো প্রতি টনে $24 করে বেশি দিতে হচ্ছে। তো তাহলে এই যে আমরা বাড়তি দামে সেখান থেকে গম আনতেছি, সয়াবিন আনতেছি, বিভিন্ন পণ্য আনতেছি। আমরা হচ্ছে আমাদের, আপনি জানেন যে বাংলাদেশের হচ্ছে এয়ারবাসের সাথে আগে থেকে আলোচনা চলছিল আমাদের হচ্ছে উড়োজাহাজ কেনার জন্যে। পরে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির প্রেক্ষাপটে হচ্ছে আমরা এয়ারবাসকে পাশ কাটিয়ে প্রথমেই হচ্ছে বোয়িংকে অর্ডার দিতে আমরা বাধ্য হলাম, এবং সেখানে কমিটমেন্ট আছে যে আমরা সম্ভবত এবার হচ্ছে 14টা বোয়িংয়ের অর্ডার করেছি, প্রায় 45,000 কোটি টাকা, এবং 25টা বোয়িং কিন্তু কেনার আমাদের অঙ্গীকার আছে যুক্তরাষ্ট্রের থেকে, এবং সেটা আমাদের কিনতে হবে। তো তাহলে আমরা মালয়েশিয়া যদি এগুলি না করে হচ্ছে তারা 10% পায়, তাহলে আমরা কেন এগুলি আসলে বাড়তি খরচ করে? হ্যাঁ, এখন আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু রেসিপ্রোকাল ট্যারিফ ইউএস এর আদালত বাতিল করে দিছে, ফলে ওই চুক্তিটা আমাদের জন্য একটা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যে চুক্তিটা বাংলাদেশ আসলে মালয়েশিয়ার মতো সাহসী হয়ে চুক্তিটা বাতিল করতে পারতেছে না। এটা আমাদের মানে জন্য এখানে এই যে পারতেছে না পারার কি মানে কোনো সুস্পষ্ট কারণ বিশেষজ্ঞরা বলছেন? দেখেন যে বিশেষজ্ঞরা কি, এটা আমি সবাই জানি বা বুঝি, কিন্তু সরকার তো সেটা কখনো স্বীকার করে না। বর্তমান বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে কিন্তু আমাদের সেন্টার ফর পলিসি ডায়ালগ থেকে শুরু করে বিভিন্ন এক্সপার্টরা হচ্ছে বলছে যে এই চুক্তি বাতিল করতে হবে, কারণ এটা একটা দেশবিরোধী চুক্তি হয়েছে। কিন্তু সরকার সবসময় এখানে হচ্ছে ব্যালেন্স বক্তব্য দিয়েছে। আপনি জানেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা স্টেটমেন্ট তখন দিয়েছে যে এই চুক্তির ফলে যে বাংলাদেশের ক্ষতি হয়নি, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে। এমনকি 24 তারিখে যখন এই 301 সেকশনের আন্ডারে যে 10% ইম্পোজ করা হলো, তো তখনও পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে যে এখানে বাংলাদেশ লাভবান হবে। কেন লাভবান হবে? তারা বলছে যে ওই যে চীন সহ কয়েকটা দেশের উপরে যে 12.5% ইম্পোজ করছে, ফলে বাংলাদেশে যে চীন বা ওইসব দেশগুলোর তুলনায় প্রতিযোগিতার সক্ষমতায় বেশি থাকবে। তারা এই পয়েন্টে তারা হচ্ছে এটাকে ক্যাশ করার চেষ্টা করছে। কিন্তু আমি হচ্ছে আমাদের দেশে যারা ট্রেড এক্সপার্ট তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলেছে এই চুক্তি বাংলাদেশের জন্য একটা বিরাট ক্ষতির কারণ। কিন্তু হচ্ছে এই চুক্তি বাংলাদেশ বাতিল করার সাহস দেখাতে পারছে না। কারণ হলো যে যুক্তরাষ্ট্র এখন তারা ইন্টারন্যাশনাল কোনো ট্রেড যে নর্মস আছে বা WTOর যেসব রুলস আছে, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সেসব রুলস বা গ্লোবাল নর্মস তারা মানছে না। তারা সব কিছু তাদের শক্তির জোরে করছে, এবং বাংলাদেশ আসলে যুক্তরাষ্ট্রের তুলনায় এতটাই দুর্বল যে আসলে তাদের মানে তারা অখুশি হয় এরকম কোনো কাজ করার অবস্থায় বাংলাদেশ নেই, এটা তারা বলছেন। এবং তারা এটাও বলছেন যে তারা বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা বাংলাদেশের মেনে নিতে হবে। আপনি যে মানে ক্ষতির কিছু উদাহরণ তো আপনি দিলেন, আপনি বললেন যে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, বা বেশ কিছু শর্ত রয়েছে যে শর্তের মাধ্যমে বাংলাদেশ আসলে স্বাধীন সার্বভৌমভাবে সিদ্ধান্তও নিতে পারছে না। এর বাইরে আর কিছু কি উদাহরণ আপনার কাছে আছে যেগুলো বলা যেতে পারে যে আর কি ধরনের চুক্তিতে শর্ত রয়েছে যেটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ? দেখেন, আপনি এর মধ্যে দেখছেন যে যখন ইরান যুদ্ধ শুরু হলো, বাংলাদেশ যখন মধ্যপ্রাচ্য থেকে তেল আমদানি করতে পারছিল না এবং বাংলাদেশের তেলের তীব্র সংকট ছিল, তখন হচ্ছে বাংলাদেশ রাশিয়া থেকে হচ্ছে তেল আমদানির একটা উদ্যোগ নিয়েছিল, বা রাশিয়ান তেল অন্যান্য দেশ যারা এক্সপোর্ট করে সেখান থেকে কেনার উদ্যোগ নিয়েছিল। এবং এই তেল কেনার জন্য কিন্তু আমাদের সরকারের মন্ত্রীরা বলছেন যে আমরা আমেরিকার অনুমোদন চেয়েছি। মানে হচ্ছে যে আপনি রাশিয়া থেকে সরাসরি আনবেন না, রাশিয়ার তেল অন্য দেশ
এনে রিফাইন করে বাংলাদেশে এক্সপোর্ট করবে, সেটা কিনতেও হলে আপনার আমেরিকার পারমিশন লাগবে। আমেরিকা পারমিশন না দিলে আপনি আনতে পারবেন ওই না। তেল তখন বিশ্ববাজারের দামের তুলনায় মানে খুব অর্ধেক দামে বা হ্যাঁ, অনেক কম দামে পাওয়া কম দামে যাচ্ছিল, পাওয়া কিন্তু যাচ্ছে। তারপরেও আপনি আনতে পারবেন না যদি আমেরিকা আপনাকে ইয়েস না বলে। তো এরকম হচ্ছে এই চুক্তির ফলে কিন্তু আমরা এরকম একটা পজিশনে আছি। দেখেন যে চুক্তি, আপনি যেটা বলছেন শুরুতে, যে চুক্তি পুরোপুরি কার্যকর হয়নি। চুক্তি আসলে চুক্তিতে আছে যে হচ্ছে যে এটা হচ্ছে রেটিফিকেশন করতে হবে। চুক্তিটা আমাদের সরকারও করবে এবং ইউএস কংগ্রেসেও করবে, তারপরে চুক্তিটা পুরোপুরি কার্যকর হওয়ার কথা। কিন্তু চুক্তি রেটিফাই না হলেও বাংলাদেশ কিন্তু চুক্তি মেনে চলছে। যুক্তরাষ্ট্র তারা চুক্তিটা মানছে না, কিন্তু তারা বাংলাদেশকে এই চুক্তি থেকে কিন্তু বের হয়ে আসতেও দিচ্ছে না। আপনি দেখছেন যে এর আগে যখন ইউএসটিআর এর কর্মকর্তারা আসছেন, তারা কিন্তু বাংলাদেশকে এই চুক্তি মেনে চলার জন্য তারা হচ্ছে একটা চাপ দিয়ে গেছেন, এবং প্রকাশ্যে তারা বলছেন যে তারা চায় যে বাংলাদেশ এই চুক্তি মেনে চলুক। এবং তখনও কিন্তু বাংলাদেশ তখন ইউএসটিআর এর সাথে নেগোসিয়েশনে বাংলাদেশ কিন্তু বলছিল যে বাংলাদেশে হচ্ছে জোরপূর্বক শ্রমের ব্যবহার নেই। আমাদের দেশে আসলে এত বেশি শ্রমিক যে আপনার এখানে একটা শ্রমিককে জোর করে কাজে লাগানোর তো প্রয়োজনই পড়ে না, কারণ আপনি চাইলে শ্রমিক পাচ্ছেন এত বেকারের দেশে। তো এবং বাংলাদেশ কিন্তু ইউএস এর কাছে হচ্ছে তথ্য প্রমাণ চেয়েছিল যে বাংলাদেশে যে জোরপূর্বক শ্রম ব্যবহার হচ্ছে, তোমরা তার তথ্য প্রমাণ দাও। তো তখন ইউএসটিআর এর কর্মকর্তারা বাংলাদেশকে জানিয়েছে যে তোমরা জোরপূর্বক শ্রম ব্যবহার করো না, কিন্তু তোমরা যেসব জায়গা থেকে পণ্য কাঁচামাল ইম্পোর্ট করো সেখানে জোরপূর্বক শ্রমের ব্যবহার আছে। এবং বিজিএমইর প্রেসিডেন্ট আমাদেরকে জানিয়েছেন যে বিজিএমই থেকে ইউএসের কাছে হচ্ছে বিদেশি ওইসব কোম্পানির লিস্ট চাওয়া হয়েছিল, যে তোমরা আমাদেরকে তাহলে বিদেশি কোম্পানিগুলোর লিস্ট দাও, আমরা ওইসব কোম্পানি থেকে হচ্ছে কাঁচামাল ইম্পোর্ট করব না, কিন্তু সেটা কিন্তু তারা দেয়নি। এবং এই যে বাংলাদেশের 60টা দেশের উপরে যে সেকশন 301 ইম্পোজ করা হলো জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে, প্রত্যেকটা দেশের এগেনস্টে কিন্তু তারা তদন্ত করছে। কিন্তু তদন্তে আসলে তারা কি পেয়েছে বা কি পায় নাই, সেই তদন্ত রিপোর্ট কিন্তু ইউএসটিআর রিলিজ করে নাই। এবং বাংলাদেশের বিরুদ্ধে আদৌ কোনো অভিযোগ তাদের কাছে প্রমাণিত মনে হয়েছে কিনা, তদন্তে কিছু পাইছে কিনা, সেটা কিন্তু বাংলাদেশ জানা নেই। এবং বাংলাদেশের দিক থেকে এ ব্যাপারে কোনো প্রেশার দেওয়ার সক্ষমতা নেই। আমরা মেনেই নিয়েছি যে হ্যাঁ, ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ নাই। এরপরে তাদের সরকার 6 মাসের জন্য 10% ডিউটি বসাইছিল, এখন আবার ওইটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আবার 10% অন্য আইনে বসাইছে। সুতরাং আমাদের জন্য একই আছে। সরকারের পজিশন হচ্ছে আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি যা এতক্ষণ ধরে বললেন তার থেকে বোঝা গেল যে সরকারের আসলে ওই সক্ষমতা নেই যে এই চুক্তিটিকে বাতিল করে দিবে, অথবা সরকার যে সুবিধাগুলো প্রাপ্য সেই সুবিধাটা তাদের কাছ থেকে নিবে। যেরকম আপনি বলছিলেন যে তৈরি পোশাকে তাদের তুলা থেকে ব্যবহৃত বা উৎপাদিত পণ্য তাদের দেশে যাতে শুল্কমুক্ত সুবিধা পায়, সেটিও এখনো পর্যন্ত পাচ্ছে না। তাহলে কি বাংলাদেশ এই বছর বছর ধরে এই ধরনের চাপের মধ্য দিয়েই বাংলাদেশকে যেতে হবে? মার্কিন যুক্তরাষ্ট্রের এই বাড়তি দামে পণ্য কেনা অথবা তাদের নীতিগত যে সমস্ত সিদ্ধান্ত বাংলাদেশকে মানতে হবে, যে এই দেশের সাথে চুক্তি করবা না, ওই দেশের সাথে ব্যবসা করতে পারবা না, এগুলো মেনেই কি বাংলাদেশকে চলতে হবে তাহলে? এখন দেখেন যে চুক্তিটা এখনও রেটিফাই হয় নাই, আবার বাংলাদেশ ওই চুক্তি মেনে চলবে না, বাংলাদেশ এটাও কিন্তু বলে নাই। ফলে এটা হচ্ছে যে সরকারের পজিশন, সরকার কতটা হলো কোন প্রেক্ষিতে কতটা শক্তিশালী পজিশন নিতে পারবে তার উপরে নির্ভর করবে আর কি, যে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে যে কমিটমেন্টগুলি রয়েছে ওই চুক্তির মধ্যে, সেগুলি আমরা কতটা মানব বা মানব না, সেটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ওই চুক্তিতে কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে যে বাংলাদেশ আগামী 3 বছরে যুক্তরাষ্ট্র থেকে কী পরিমাণ ইম্পোর্ট করবে। তো সেটা হচ্ছে বাংলাদেশ চালিয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় যে সেটা বাংলাদেশকে কন্টিনিউ করতে হবে আর কি। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ইউএস কটনে ব্যবহার করে যে হচ্ছে যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে যে এখন এই 10% বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বাংলাদেশ সহ 4টা দেশ। তো এখানে আসলে সামনে কি আসছে, মানে কোন শর্তে এটা প্রযোজ্য হবে না, সেটা কিন্তু আমাদের দেশের কেউই জানে না। কারণ মেন চুক্তিতে বলা আছে যে এই মেকানিজমটা হলো যুক্তরাষ্ট্র তৈরি করে দিবে। তো যুক্তরাষ্ট্র এখন হচ্ছে সেপ্টেম্বর নাগাদ এটা তৈরি করবে, এটা তারা বলেছে। এবং বাংলাদেশ সহ 4টা দেশ পরবর্তী 3 বছরের জন্য এই সুবিধা পাবে। আমি বিজিএমইর প্রেসিডেন্ট উনি আমাকে বলছেন যে যুক্তরাষ্ট্র এই মেকানিজম তৈরি করে দেবে, প্লাস হলো যে আপনি
আমেরিকা থেকে যত খুশি তুলা এনে বানিয়ে আমেরিকায় এক্সপোর্ট করলে যে আপনি হচ্ছে এই ডিউটি বেনিফিট পাবেন সেটা না। তারা একটা ভলিউম সেট করে দিবে যে আচ্ছা। আপনি যদি 100 টাকার তুলা ইম্পোর্ট করেন আমেরিকা থেকে, তাহলে আপনি কত টাকার গার্মেন্টস আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে আপনি এই ডিউটি বেনিফিটটা পাবেন, সেটা তারা ফিক্সড করে দিবে। এবং আপনি জানেন যে আমাদের দেশে ট্রেড এক্সপার্ট হলো আব্দুর রাজ্জাক, উনি হচ্ছে র্যাপিডের চেয়ারম্যান। আমি তার সাথে কথা বলছিলাম, তো তিনি যেটা বলছেন যে আসলে এই সুবিধা বাংলাদেশ হচ্ছে খুব একটা ভোগ করতে পারবে বলে উনি মনে করেন না। এবং চুক্তিতে যে এই অপশনটা রাখা হয়েছিল, বলছে যে এটা আসলে এই বাংলাদেশকে হচ্ছে একটু কিছু একটা পাইছে এটা দেখানোর জন্য এটা একটা বেগ জিনিস রাখা হয়েছে। এবং তারা যে কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করবে, তাতে হচ্ছে বাংলাদেশ এটা এনজয় করতে পারবে না। আমি বিকেএমইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, উনিও যেটা বলছেন যে আসলে চুক্তিতেই এই বিষয়টাতে অস্পষ্টতা রয়েছে যে আপনি ইউএস কটন ব্যবহার করবেন। আপনি এই যে আমি যে একটা হচ্ছে ব্লেজার পরছি, এই ব্লেজারে কত পার্সেন্ট ইউএস কটন থাকলে আমি কত পার্সেন্ট ডিউটি বেনিফিট পাবো, সেটা কিন্তু লেখা নাই। ফলে একটা কাপড় তো পুরাটাই যে ইউএস কটন দিয়ে হবে তা তো না, একটা কাপড়ে আরও অনেক জিনিস থাকে। হ্যাঁ, তো উনিও যেটা আশঙ্কা করছেন যে বাংলাদেশ আসলে এই সুবিধাটা খুব বেশি ভোগ করতে পারবে না। ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে জনাব আবুল কাসেমের কাছ থেকে শুনলাম যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তির ফলে বাংলাদেশ কী ধরনের একটি সংকটের মুখোমুখি হয়েছে। যে কোনো ধরনের চুক্তি করার ক্ষেত্রে দেশের সার্বভৌমত্ব রক্ষা করার উদ্যোগগুলো থাকতে হবে, এটি আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। বাংলাদেশের চুক্তি করার ক্ষেত্রে যে দক্ষতা, নেগোসিয়েশন স্কিল, সেটি অন্যান্য দেশের তুলনায় কম, সেই কথাও বিশেষজ্ঞরা সবসময় বলেন। আমরা চাই সরকার এই দক্ষতাগুলো অর্জন করবে এবং ভবিষ্যতে যাতে এমন কোনো চুক্তির মধ্যে সরকার না পড়ে যেটি দেশকে আসলে ক্ষতির মুখে ফেলে। পাশাপাশি এই চুক্তিটি নিয়ে আমাদের সরকার একটি শক্তিমত্তা দেখাবে, ন্যায্যতার জন্য সরকার নিশ্চয়ই পদক্ষেপ নেবে, সেটিও আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।